প্রিয় ভাই বোন, আজকে আমরা যে বিষয়গুলোর আলোচনা করব সেই বিষয়গুলো ডিজঅর্ডারিং প্রেগনেন্সি। তো প্রেগনেন্সির সময় অনেকগুলো সমস্যা থাকে, তার ভিতরে ইমার্জেন্সি প্রেগনেন্সি, ডিজঅর্ডারিং প্রেগনেন্সি, প্রেগনেন্সি ইমার্জেন্সি। এই যে আমরা বিষয়গুলো টপিক কোশ্চেন ধরে ধরে পড়াশোনা করতেছি, সেগুলো একটু হাইলাইট করব। আমাদের অনেকগুলো সমস্যা আছে, তার ভিতরে বিশেষ করে আমাদের পোস্ট বেসিকের জন্য যে টপিকগুলো থেকে বেশি পরীক্ষায় আসে আমরা সেগুলো হাইলাইট করতেছি। তো আমরা সেই ধারাবাহিকতায় আমরা আজকে পড়ব একটোপিক প্রেগনেন্সি নিয়ে। তো ডিজঅর্ডার অফ প্রেগনেন্সির ভিতরে ইমার্জেন্সি ছাড়াও আরও বিষয়গুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। তো প্রেগনেন্সি ইমার্জেন্সির যে টপিক, তার ভিতর থেকে আমরা প্রথমে দেখি একটোপিক প্রেগনেন্সি। আমরা সব কিছু জানি, একটোপিক প্রেগনেন্সি হচ্ছে নর্মাল জায়গার আউটসাইডে প্রেগনেন্সি হওয়া। তো আমরা দেখি implantation of fertilized ovum outside the uterine cavity, most commonly the fallopian tube। এটা এক লাইনেই কথা, অর্থাৎ ইউটেরিন ক্যাভিটির বাইরে হয়ে থাকে। মোস্ট কমনলি কোথায় হয়? ফ্যালোপিয়ান টিউবের হয়। মেইন সাইন যে কী কী, যদি আমার একটোপিক প্রেগনেন্সি হচ্ছে সেটা কীভাবে বুঝতে পারবো? অ্যানুরিয়া, আমার তো মাসিক চক্র বন্ধ থাকবে, লোয়ার অ্যাবডোমিনাল পেইন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেজাইনাল ব্লিডিং, এটা হতে পারে। শোল্ডার টিপ আপ পেইন, ডিজিনেস, এগুলো আরও অল্প অল্প সিমটম থাকতে পারে, তো এগুলো বেশি পাওয়া যায় না। মেইনলি যেটা পাওয়া যাবে লোয়ার অ্যাবডোমিনাল পেইন এবং ভ্যাজাইনাল ব্লিডিং এবং মাসিক বন্ধ থাকবে, তিনটা হলে তারপর আমি ইনভেস্টিগেশনে চলে যাবো কী হতে পারে। রাপচার একদম প্রেগনেন্সি, যদি একটোপিক প্রেগনেন্সি রাপচার হয়ে যায় তাহলে কী সাইন থাকতে পারবে? সিভিয়ার অ্যাবডোমিনাল পেইন হবে, ইন্টারনাল ব্লিডিং হবে, হাইপো টেনশন হবে, টেকিকার্ডিয়া, পেশেন্ট শকে চলে যাবে। এইটা তো পরীক্ষার জন্য আমরা পড়ে যাবো মোস্ট কমন সাইট অফ একটোপিক প্রেগনেন্সি, অ্যাম্পুলা অফ দ্য ফ্যালোপিয়ান টিউব, অ্যাম্পুলাতে হয়ে থাকে। এরপর আমরা যেহেতু পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছি, এই জন্য আমাদের কী হবে? এপিএইচ, অ্যান্টিপাটাম হেমোরেজ। অ্যান্টিপাটাম হেমোরেজ কেন হয়? এই কারণগুলো বেশি থাকে। ব্লিডিং ফ্রম দ্য জেনিটাল ট্র্যাক্ট আফটার 24 উইকস অফ প্রেগনেন্সি অ্যান্ড বিফোর বার্থ। এটা কোন সময় আমরা এপিএইচ ধরতে পারি? অর্থাৎ প্রেগনেন্সি 24 সপ্তাহের পর ডেলিভারি হওয়ার আগ পর্যন্ত যে কোনো সময় ব্লিডিং হতে পারে। তো মেজর কজেস অফ এপিএইচের কী কারণ হতে পারে? প্লাসেন্টাল পিভিয়া হতে পারে, প্লাসেন্টাল অ্যাবডাপশন হতে পারে মেইন। এছাড়া ভাষা, ব্রাইভিয়া, লোকেশন কজেস আর অন্য কারণগুলো থাকতে পারে। তো মেইন যে কারণ আমাদের পরীক্ষা হাইলাইট করা সেটা দুইটা, প্লাসেন্টাল প্রেভিয়া, প্লাসেন্টাল অ্যাবডাপশন। প্লাসেন্টাল প্রেভিয়া কি হচ্ছে? পেইনলেস ভ্যাজাইনাল ব্লিডিং, ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। প্লাসেন্টাল প্রেভিয়া মানে পেইনলেস ভ্যাজাইনাল ব্লিডিং, ব্রাইট রেড, ঠিক আছে, উজ্জ্বল হতে পারে। এই ক্যারেক্টারিস্টিকগুলো পরীক্ষায় আসতে পারে। পেইনলেস ব্লিডিং হচ্ছে প্লাসেন্টাল প্রেভিয়া। এরপর প্লাসেন্টাল অ্যাব্রাপশিও, ঠিক আছে, পেইনফুল ভ্যাজাইনাল ব্লিডিং, এটা মনে রাখতে হবে। প্লাসেন্টাল যদি অ্যাব্রাপশিও হয়ে যায়, প্লাসেন্টাল যদি তার অবস্থান থেকে চলে যায়, তখন কী হতে পারে? এটা ভ্যাজাইনাল ব্লিডিংটা কী হবে? পেইনফুল হবে। আর টেন্ডার, রিজিডিটি, ইউটেরাস শক্ত হবে, এই বিভিন্ন পয়েন্টগুলো থাকতে পারে। তো আমরা পরীক্ষার জন্য যে পয়েন্টগুলো পড়বো সেটা হচ্ছে যে পেইনফুল, টেন্ডার, রিজিডিটি, ইউটেরাস, এটা অ্যাবডাক্টিও, প্লাসেন্টা, এই ধরনের ভাবে আসতে পারে। ইমার্জেন্সি ম্যানেজমেন্টের আমার বেশি কিছু নাই, এটাকে এবিসি ম্যানেজমেন্ট করতে হবে, আইবিসি অ্যালাইন মনিটরিং। তো এবিসি ম্যানেজমেন্ট বলতে তার ভাইটাল সাইন, তার সিমটোমেটিক ট্রিটমেন্ট, যেটা সমস্যা হচ্ছে সেই সমস্যার চিকিৎসা করা। তো আমার ইম্পর্টেন্ট কী হতে পারে এই কথা, সেপারেটেড প্লাসেন্টা কী হবে? অ্যাভয়েড যে ডিজিটাল ভ্যাজাইনাল এক্সামিনেশন ইউনিট প্লাসেন্টা লোকেশন ইজ অননোন। এখন যে আমরা পিভি করি, প্লাসেন্টার পিভিটা কিন্তু প্রিভি করা যায় না, যে পিভি করা যাবে না, এলা অ্যাভয়েড করতে হবে। এরপরে আমরা আসি, সেটা হচ্ছে পিপিএইচ। পিপিএইচ থেকে কোশ্চেন হয়, পিপিএইচ থেকে কী কোশ্চেন হয় সেটা আপনারা বুঝতে পারেন যে অ্যামাউন্ট অফ পিপিএইচ, অর্থাৎ কতটুকু ব্লিডিং হয়ে থাকে, কত সময় হয়ে থাকে, কোন পর্যন্ত। তো এটা দেখি, যদি নর্মালি যদি আমার পিপিএইচ হয় তাহলে সেই ক্ষেত্রে কী হবে? এনভিডিতে 500 ml এবং সিজারের পরে কী হবে? 1000 ml পর্যন্ত হতে পারে। যদি 1000 ml যদি বেশি হয়ে যায় তাহলে কী হবে? এটা কিন্তু 24 ঘন্টার ভিতরে যদি বেশি হয়ে যায় তাহলে এটা পিপিএইচ হবে। তো প্রাইমারি পিপিএইচ উইদিন 24 আওয়ার্স, যদি প্রাইমারি পিপিএইচ হয় সেটা 24 ঘন্টার ভিতরে, আর সেকেন্ডারি পিপিএইচ হচ্ছে 24 ঘন্টার পরে 12 উইকস পর্যন্ত এটা ধরা হয়, 3 মাস পর্যন্ত বেশিরভাগ হয়ে থাকে। এইটার সময় পর্যন্ত আসতে পারে সেকেন্ডারি পিপিএইচ। তো সেকেন্ডারি পিপিএইচ এখন পর্যন্ত পরীক্ষায় আসেনি, আমাদের পরীক্ষায় আসতে প্রাইমারি পিপিএইচ নেই। তো প্রাইমারি পিপিএইচ সম্পর্কে আমরা একটু টাইমলি জেনে থাকি।
তো কারণগুলো কি কি হতে পারে, 4টা 4 T's উল্লের কথা বলা হয়েছে, যে ট্রোন, ট্রোমা, টিস্যু এবং থ্রম্বিন। এই কয়েকটা সমস্যার কারণে পিপিএইচ হতে পারে। তো একটা আমার পরীক্ষায় থাকতে পারে। এখান থেকে আর বেশি কিছু নেই। আমার বোর্ডের জন্য যে আমরা কোশ্চেনের জন্য পরীক্ষার জন্য এটা করো, মোস্ট কমন কজেস অফ পিপিএইচ, ইউটেরাইন অ্যাটনি, 4 T's কী হতে পারে, ফার্স্ট লাইন ইউটেরিক ইউরেটনিক কী ড্রাগ আমরা ব্যবহার করবো, অক্সিটোসিন, প্রাইমারি পিপিএস কত, ওয়েনিং টু 24 আওয়ার্স, সেকেন্ডারি পিপিএস কত 12 ঘন্টা থেকে 24 ঘন্টার পর থেকে 12 উইকস পর্যন্ত। এই কয়েকটা লাইন আমরা এক নজরে দেখতে পারি। পরে প্রেগনেন্সি, ইমার্জেন্সি, ওই বিষয়গুলো আমরা পড়লাম। এরপর আমরা আসবে আরও কিছু ডিজিজ নিয়ে থাকবে, সেটা হচ্ছে আমাদের ভমিটিং ইন প্রেগনেন্সি। প্রেগনেন্সিতে ভমিটিং হয়, আমরা সবাই এটা জানি। সেটা কী কী হতে পারে, যেটি ভমিটিং প্রেগনেন্সিতে কী হয়, ইন নাউসিয়া ভমিটিং অকারিং ডিউরিং প্রেগনেন্সি, ইউজুয়ালি দ্য আর্লি প্রেগনেন্সি, অর্থাৎ আর্লি প্রেগনেন্সি অর্থাৎ ফার্স্ট টাইমেস্টারে সবচেয়ে বেশি হয়ে থাকে। তা কী কী কারণে হয়ে থাকে, কমন হরমোনাল চেঞ্জ, এ সময় হরমোনের পরিবর্তন হয়ে থাকে, ইনক্রিজ বিটা এইচসিজির বৃদ্ধি পায়, ইস্ট্রোজেনের পরিবর্তন হয়, মাল্টিপল প্রেগনেন্সি, একাধিক গর্ভ থাকলে তাহলে সেই ক্ষেত্রে ভমিটিং হয়। কমন টাইম কি, ইউজুয়ালি ফার্স্ট টাইমেস্টার ওফেন স্টার্ট অ্যারাউন্ড 4 থেকে 6 সপ্তাহের সময় শুরু হয়, ইউজুয়ালি ইমপ্রুভ 16 থেকে 20 সপ্তাহের ভিতরে আস্তে আস্তে এটা ইমপ্রুভ হয়ে যায়। তো 4 মাস পরে এটা থাকে না, 3 মাস পার হইলে 16 থেকে 20 সপ্তাহের মধ্যে এটা পুরোপুরি ঠিক হয়ে যায়। মাইল্ড ভমিটিং প্রেসার, ভমিটিং সকাল কখন ভমিটিং হতে পারে, মর্নিং হতে পারে, অকেশনাল হতে পারে, অ্যাবল ইট ডিলিং, এবং নো সিগনিফিক্যান্ট ডিহাইড্রেশন, নো মেজর ওয়েট লস। এখন যেটা নর্মালি যে ফিসার ভমিটিং হলে সেটা কি হয়, এটা সকাল সকাল হবে, মাঝখানে যে কোনো সময় হতে পারে, অ্যাবল টু ড্রিঙ্ক, খাওয়া দাওয়া, রুগী খাওয়া দাওয়া করতে পারে, পাশাপাশি তার কোনো ডিহাইড্রেশন থাকে না। এটা হচ্ছে নর্মাল যে ভমিটিং। এটা এখন আমরা ম্যানেজ করব সাইন, ডেঞ্জার সাইন। ডেঞ্জার সাইন কখন আসবে, ডেঞ্জার সাইন হচ্ছে পারসিস্টেন্ট সিভিয়ার ভমিটিং, ওসব অতিরিক্ত বমি যদি হয়ে থাকে, আনএবল টু কিপ ফ্লুইড, পানি খেতে না পারা, ওয়েট লস, ওজন কমে যাওয়া, তারপর তো এখানে সবচেয়ে যেটা বিপজ্জনক চিহ্ন হতে পারে ভমিটিংকে পারসিস্টেন্ট সিভিয়ার ভমিটিং। তো ভমিটিং বেশি হবে, আনাবল টু কিপ ফ্লুইড, পানি রাখতে না পারা, অর্থাৎ পানি খাইতে পারবে না, ওজন কমে যাবে, ডিহাইড্রেশন, পানি শূন্যতা থাকবে, এবং কিটোন ইউরিয়া, প্রস্রাবের সঙ্গে কি পাওয়া যাবে, প্রস্রাব পরীক্ষা করলে তাহলে কিটোন পাওয়া যাবে। তো এই সিমটমটা হচ্ছে হাইপারমেসিভ গ্রাভিডিয়াম, ঠিক আছে। তো হাইপারমেসিভ গ্রাভিডিয়ামে তত্ত্বটা আমাদের পড়ি, এটা নিয়ে থাকে। এটা আমাদের প্রেগনেন্সির সময়ে মায়েদের ভমিটিং নিয়ে খুব বেশি হসপিটালাইজ পর্যন্ত হতে পারে, ঠিক আছে। তো আমরা দেখি কি হয় হাইপারমেসিভ গ্রাভিডিয়াম। হাইপারমেসিভ গ্রাভিডিয়াম কী হবে, সিভিয়ার পারসিস্টেন্ট নাউসিয়া ভমিটিং ডিউরিং প্রেগনেন্সি, ডিহাইড্রেশন, ওয়েট লস অ্যান্ড ইলেকট্রোলাইট ইমব্যালেন্স। এর ভমিটিংয়ের কারণে ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হয়ে থাকে, ওয়েট লস হয়ে থাকে। কমন অনসেট কি, ইউজুয়ালি ফার্স্ট টাইমেস্টারে শুরু হয়, ওপেন 4 থেকে 6 সপ্তাহ পর্যন্ত হতে পারে, এবং সমস্যা কি হতে পারে, মাল্টিপল প্রেগনেন্সি থাকতে পারে, মোলার প্রেগনেন্সি থাকতে পারে, ঠিক আছে। মাল্টিপল প্রেগনেন্সি, মোলার প্রেগনেন্সি, তো এই দ্য মেইন কারণ। আমরা মেইন কারণগুলো একটু হাইলাইট করে যাব। সিমটম কি হতে পারে, সিমটম হচ্ছে সিভিয়ার ভমিটিং হবে, এবং কি কি হবে, ওয়েট লস থাকবে, ডিহাইড্রেশন থাকবে। হাইপারমেসিক গ্রাভিডিয়াম সিমটম কি কি থাকবে এগুলো একটু মনে রাখেন, অল্প অল্প কথা কিন্তু থাকবে। সিমটম অফ হাইপারমেসিক গ্রাভিডিয়াম, ওয়েট লস, ডিহাইড্রেশন, ওয়েট লসে থাকতে পারে, ডিহাইড্রেশন হতে পারে উইথ সিভিয়ার ভমিটিং। এছাড়া অন্য পয়েন্টগুলো মাথা করা, দুর্বলতা, এগুলো থাকতে পারে। পাশাপাশি কি থাকবে, কিটোন ইউরিয়া, কিডনি বডি থাকবে। এটার কারণে কি কি হতে পারে, লো বার্থ ওয়েট, বাচ্চার ওজন কমে হতে পারে, গ্রোথ রেস্ট্রিকশন, বাচ্চার ভ্রূণের বৃদ্ধি কমে যেতে পারে, ঠিক আছে। ম্যানেজমেন্ট, এবিসিডি ম্যানেজমেন্ট, হসপিটালাইজেশন, অন্য অ্যান্টিবায়োটিক ওষুধগুলো দেওয়া আছে। তো এটা আমাদের ম্যানেজমেন্ট পরীক্ষায় আসবে না, আমাদের কারণ কজ কী কী হইতে পারে এই বিষয়গুলো আসতে পারে। এরপর আরেকটা আমাদের গুরুত্বপূর্ণ টপিক যেটা, সেটা হচ্ছে আমাদের যে এক্লাম্পসিয়া, প্রি এক্লাম্পসিয়া। তো আমরা এক্লাম্পসিয়া, প্রি এক্লাম্পসিয়া নিয়ে পড়ি। তো আমাদের কারণগুলো থাকতে পারে, আর শুধু ম্যাগনেসিয়াম সালফেটের ডোজ কতটুকু, কতটুকু আইএম, কতটুকু আইপি দেওয়া হয়,
এবং পাশাপাশি এটার অ্যান্টিডোট কী কী এই কয়েকটা নিয়ে কোশ্চেন আসছে আপনাদের পরীক্ষায়। তো আমরা দেখি, আমরা প্রি এক্লাম্পসিয়া নিয়ে কী দেখি, হাই বিপি, ব্লাড প্রেশার বেশি থাকবে, সিভিয়ার হেডেক থাকবে। তো সিমটমে আমরা দেখি আমাদের ব্লাড প্রেশার বেশি থাকবে, হাই বিপি কত সপ্তাহ পর্যন্ত থাকবে, অর্থাৎ এটা ইউজুয়ালি আফটার 20 সপ্তাহ পরে নতুন করে শুরু হবে। পাশাপাশি এর সঙ্গে কী থাকবে, সিভিয়ার হেডেক, তারপর ভিজুয়াল ডিস্টারবেন্স থাকতে পারে, গ্যাস্ট্রিক পেইন থাকতে পারে। তো এই সবগুলো মিলে আমরা প্রি এক্লাম্পসিয়া ধরব, প্রি এক্লাম্পসিয়া। তো পাশাপাশি এটার অর্থাৎ 20 সপ্তাহ পরে ব্লাড প্রেশারটা অটোমেটিক্যালি বাড়তে থাকবে। এটা হচ্ছে আমার প্রি এক্লাম্পসিয়া। এখন এর সঙ্গে এক্লাম্পসিয়ার সঙ্গে প্রি এক্লাম্পটিক সিমটমের সাথে এটা কি হবে, প্রি এক্লাম্পটিক সিমটমের সাথে যেটা আর একটা বিষয় সেটা যুক্ত হবে কনভালশন। এটা হলো আমার প্রি এক্লাম্পসিয়া। তো আপনারা কিন্তু পরীক্ষার মধ্যে এটাই টেস্ট লেগে যায়, এক্লাম্পসিয়া এবং প্রি এক্লাম্পসিয়া, অর্থাৎ কনভালশন থাকলে এক্লাম্পসিয়া, কনভালশন ছাড়া প্রি এক্লাম্পসিয়া, দুইটা টেস্ট লাগাই যায়। তো আমার প্রি এক্লাম্পটিক ড্রাগ যেটা আমার পরীক্ষায় আসছিল, দেখেন পরীক্ষায় আমাদের যেটা আসছে সেটা হচ্ছে যে ম্যাগনেসিয়াম সালফেট। চয়েস ড্রাগ কী হবে, ম্যাগনেসিয়াম সালফেট থাকবে। এটা বোর্ড কোশ্চেন 21-24 আসছে। এক্লাম্পসিয়া ড্রাগ চয়েস, অর্থাৎ এক্লাম্পসিয়াতে আমরা কোন ড্রাগ দিই, সেটা ম্যাগনেসিয়াম সালফেট। তো ম্যাগনেসিয়াম সালফেটের ডোজ নিয়ে আমাদের পরীক্ষায় আছে কত দিব। তো ম্যাগনেসিয়াম সালফেট আমি শর্টকাট এখানে দিয়েছি, কারণ অত বেশি ডোজ থাকে না, লোডিং ডোজ। এটা হচ্ছে 4 গ্রাম 5 থেকে 15 মিনিটের ভিতরে দিতে হবে আইভি। দেন হচ্ছে কি 10 গ্রাম আয়াম দিতে হবে। তাহলে আমার 5 গ্রাম করে ইসবাটক, টোটাল 10 গ্রাম। তাহলে টোটাল ডোজ, টোটাল লোডিং ডোজ কত হলো, সেখানে কিন্তু 10 আর হচ্ছে 4 14, টোটাল লোডিং ডোজ 14 গ্রাম যদি আসে। যদি টোটাল আইভি যদি আসে তাহলে 4 গ্রাম, টোটাল আইএম যদি আসে তাহলে 10 গ্রাম, আর টোটাল ডোজ যদি আসে তাহলে সেখানে আপনারা মনে রাখবেন এটা হলো 14 গ্রাম। মেইনটেইন ডোজ কত, 5 mg ও 4 আওয়ারলি এটা দিতে হবে, অল্টারনেট বাটকে 4 ঘন্টা পর পর দিতে হবে। এরপর যদি আমার অ্যান্টি দেওয়ার সময় বিফোর ইস মেইনটেইন ডোজ দেওয়ার সময় গিভ কন্টেন্ট ম্যাগনেসিয়াম সালফেট অনলি কী হবে, রেসপিরেটরি রেট কখন 16 থাকতে হবে, তো 16-র বেশি থাকতে হবে। পাশাপাশি হচ্ছে পেশেন্ট কী হচ্ছে, ইউরিন আউটপুট 20 থেকে 20 মানে 30 ml আওয়ারলি। অর্থাৎ যদি আমরা তো আওয়ারলি আর পেশাব করবে না, যদি পেশেন্টের ক্যাথেটারাইজেশন থাকে তাহলে এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। তখন ম্যাগনেসিয়াম সালফেট যদি টক্সিসিটি হয় তাহলে সেই ক্ষেত্রে আমি কী কী করণীয় থাকবে, টক্সিসিটি অফ ম্যাগনেসিয়াম সালফেট, রেসপিরেটরি রেট কমে যাবে, ডিপ টেন্ডন রিফ্লেক্স থাকবে না, ইউরিন আউটপুট কমে যাবে। এই বিষয়গুলো আমার মনিটর করতে হবে। টক্সিসিটি সিমটম যদি টক্সিসিটি হয়, লস কেয়ার, সিস্টার্স হারিয়ে যাবে, রেসপিরেটরি ডিপ্রেশন, শ্বাসকষ্ট, শ্বাস কমে যাবে, তারপরে রিডিউস ইউরিন আউটপুট কমে যাবে, কার্ডিয়াক কমপ্লিকেশন গুরুত্ব টক্সিসিটিতে, কার্ডিয়াক হার্ট রেট কম বেশি বা এরকম কিছু হতে পারে। তাহলে এটার কী হবে, ম্যাগনেসিয়াম সালফেটের টক্সিসিটি হচ্ছে ক্যালসিয়াম গ্লুকোনেট। এটা কিন্তু পরীক্ষায় আমার আসে এই পয়েন্টে, টক্সিসিটি অফ ম্যাগনেসিয়াম সালফেট, অ্যান্টিডোট অফ ম্যাগনেসিয়াম সালফেট, ক্যালসিয়াম গ্লুকোনেট। তারপর আমরা বোর্ড কোশ্চেনে দেখি, বোর্ড কোশ্চেনে কী আসছে, ম্যাগনেসিয়াম সালফেট কী দিব, যে অ্যান্টিডোট অফ ম্যাগনেসিয়াম সালফেট, এটা ক্যালসিয়াম গ্লুকোনেট। এটা কিন্তু পরীক্ষায় আসে। এরপর আমার আর একটা যেটা প্রবলেম সেটা হচ্ছে জিডিএম। আচ্ছা, এখানে কিন্তু আপনাদের অনেকগুলো টপিক আছে, সেখান থেকে যেটা যেটা আমার পরীক্ষায় আসছে, অনেকগুলো টপিক থেকে কোনো কোশ্চেন হয় নাই, অর্থাৎ যেটা নিয়ে আমার হাইলাইট করা ছিল সেটা নিয়ে আমি কিন্তু আপনাদের এখান থেকে হাইলাইট করেছি। তো জিডিএম কি, প্রিভিয়াস জিডিএম আগে জেস্টেশনাল ডায়াবেটিস, ফ্যামিলি হিস্ট্রিতে ডায়াবেটিস থাকে, কারণগুলো কী কী, কারণগুলো নিয়ে এত আসবে না। তো সাইন সিমটম কী হবে, সাইন সিমটম নিয়ে আমার পরীক্ষায় আসতে পারে। সাইন সিমটমে এক্সেম আসতে হতে পারে, পিপাসা, ফ্রিকুয়েন্ট ইউরিনেশন, পেন্টিং, দুর্বলতা, রিকারেন্ট ইনফেকশন, বারবার সংক্রমণ হতে পারে। তো এটা নিয়ে আমার পরীক্ষায় আসতে পারে। স্ক্যানিং ডায়াগনোসিস ও জিটিটি, গ্লুকোজ টলারেন্স টেস্ট আমরা করে থাকবো। বোর্ড এক্সাম কোশ্চেনে জিটিএমে স্ক্রিনিং জেনারেলি পারফর্ম 24 থেকে
48 উইকের ভিতরে এটা সবচেয়ে বেশি পাওয়া যায় দ্বিতীয়, অর্থাৎ আগে ডায়াবেটিস ছিল না, এটা যখন প্রেগনেন্সি হয় তখন এই ডায়াবেটিসটা পাওয়া যায়। সময় কি 24 থেকে 28 উইকের ভিতরে। কমপ্লিকেশন কি? ম্যাটারনাল কমপ্লিকেশন যদি ডিজিএম হয়ে থাকে তাহলে ম্যাটারনাল কমপ্লিকেশন কি কি হবে? প্রিএক্লাম্পসিয়া, ঠিক আছে, জিডিএম মাদারের প্রিএক্লাম্পসিয়া সিমটম থাকে। ফিউচার টাইপ 2 ডায়াবেটিস, অর্থাৎ ভবিষ্যতে তার টাইপ 2 ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়। নিউবর্নের ক্ষেত্রে কি কি হতে পারে? সেটা হচ্ছে ম্যাক্রোসোমিয়া, বাচ্চা অনেক বেশি বড় হয়ে যাবে, ঠিক আছে, এবং হাইপোগ্লাইসেমিয়া, নিউনেটাল হাইপোগ্লাইসেমিয়া। আমাদের কিন্তু আমরা কি জানি যে ডায়াবেটিক মায়ের বাচ্চা কিন্তু কি হতে পারে, যে আমার কিন্তু ওই হাইপোগ্লাইসেমিয়া হয়, মানে হাইপারগ্লাইসেমিয়া হয় না, হাইপোগ্লাইসেমিয়া হয়। তো এটাই আমাদের আজকে মূল টপিক। এই টপিকটার উপরেই আপনাদের এই কোশ্চেনগুলো পড়া আছে, এটা একটু আপনারা দেখবেন, তাহলে যে অন্য অন্য বিষয়গুলো যেগুলো পাওয়া যাবে সেগুলো কিন্তু সহজে বোঝা যাবে ইনশাআল্লাহ। পরবর্তী চ্যাপ্টারে আমরা দেখি এনভিডি, নর্মাল ভ্যাজাইনাল ডেলিভারি। নর্মাল ভ্যাজাইনাল ডেলিভারি কী কী হয়? তো নর্মাল ভ্যাজাইনাল ডেলিভারি নিয়ে এত বেশি কোশ্চেন আসেনি, তারপরেও আমরা যে প্রসেস অফ নর্মাল ভ্যাজাইনালি, অর্থাৎ আমার যে থিঙ্কিং বেস কোশ্চেনগুলো থাকবে সেই কোশ্চেনগুলো এখান থেকে থাকতে পারে। তো আমরা দেখি কী কী থিঙ্কিং বেস কোশ্চেন হতে পারে। নর্মাল ভ্যাজাইনাল ডেলিভারি করার সময় কী মেনটেন অ্যাসেপ্টিক টেকনিক মেনটেন করতে হবে। উপযুক্ত সময়ে এনকারেজ ফর পুশিং ডিউরিং দ্য অ্যাপ্রোপ্রিয়েট স্টেজে, যে স্টেজে পুশিং দেওয়া দরকার সেটা উপযুক্ত সময়ে কার্যকর পুশিংয়ে সহায়তা করা, মাকে তাকে যেন দিতে পারে, পুশ দিতে পারে, সে সহযোগিতা করতে হবে। অবজার্ভ ফেটাল হার্ট রেট, বাচ্চার হার্ট রেট মনিটর করা, তারপর ফেটাল ডেথ ডেলিভারি নিয়ন্ত্রণভাবে করা, এই বিষয়গুলো থিঙ্কিং বেস, অর্থাৎ আমাদের এটা ওইভাবে পরীক্ষায় আসে না। এরপর এপিসিওটমি। তো এপিসিওটমি দেওয়ার ক্ষেত্রে কোন কোন লাইনে এপিসিওটমি দেওয়া হয়, ঠিক আছে, টাইপ অফ এপিসিওটমি, মিড লাইন এপিসিওটমি, তারপর মিড ও ল্যাটারাল এপিসিওটমি, ল্যাটারাল এপিসিওটমি, এই টাইপগুলো আমার পরীক্ষায় আসতে পারে। তো এখন পর্যন্ত এই অধ্যায়গুলো থেকে পরীক্ষায় আসেনি, আমরা যে বিষয়গুলো দরকার সেগুলো আমি মনে রাখবো। তো ইন্ডিকেশন কী কী? এপিসিওটমি কখন দেওয়া হয়? এপিসিওটমি হচ্ছে ফেটাল ডিস্ট্রেস হলে, তারপরে পসিবল ইন্ডিকেশন ইনক্লুড, কখন আমি এপিসিওটমি দিব। ইনস্ট্রুমেন্টাল ভ্যাজাইনাল ডেলিভারি করা হচ্ছে, ফেটাল ডিস্ট্রেস হচ্ছে, তারপরে যে রিজিড পেরিনিয়াম, পেরিনিয়াম খুব শক্ত, এটা পরীক্ষার পয়েন্ট থাকে যে রিজিড পেরিনিয়ামটা খুব বেশি শক্ত। রিস্ক অফ সিভিয়ার পেনিয়াল ইঞ্জুরি, দেখা যাচ্ছে এমন যে বাচ্চার বড়, যেখানে সেখানে টানাটানি করলে আরও বেশি ইঞ্জুরি হয়ে যাবে, সেই ক্ষেত্রে আমি এপিসিওটমি দিয়ে থাকি। এপিসিওটমি রেপিয়ার করা, এপিসিওটমি হচ্ছে আফটার ডেলিভারি অ্যান্ড এপিসিওটমি ইনসিশন অ্যাসোসিয়েট উইথ রেপিয়ার ইউজিং অ্যাপ্রোপ্রিয়েট টেকনিক। ডেলিভারি হওয়ার পর কী করবো? এটা রিপেয়ার করাকে এপিসিওটমি রেপিয়ার বলা হয়। এরপর আমাদের আসি আম্বিলিকাল কর্ডের যত্ন। আম্বিলিকাল কর্ডের কীভাবে আমরা যত্ন করব, এখান থেকে আমার আম্বিলিকাল কর্ড নিয়ে কোশ্চেন আসে, তবে আম্বিলিকাল কর্ডের ভেইন, আর্টারি, এটা নিয়ে কোশ্চেন আমার আসছে। অন্য অন্য বিষয়গুলো এখন পর্যন্ত আসে নাই, তবে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমরা জেনে রাখি। কর্ড ক্লাম্প অ্যাপ্রোপ্রিয়েটলি, আমি কর্ড ক্লাম্প করব। ক্লোজ দ্য কর্ড ইজ কাট ইউজিং স্টেরাইল টেকনিক, আমি কর্ড কাটার সময় অবশ্যই স্টেরাইল টেকনিক ব্যবহার করব। কর্ড স্টাম কিপ টু ক্লিন অ্যান্ড ড্রাই, আমি কর্ড স্টামে অবশ্যই ক্লিন এবং ড্রাই রাখবো। আননেসেসারি সাবস্টেন্স শুড নট বি অ্যাপ্লাইড, অপ্রয়োজনীয় কোনো কিছু আমি ব্যবহার করব না। এরপর আমার আছে আম্বিলিকাল কর্ডের যে ফিচার যেটা আসছে, আর্টারি কয়টা, ভেইন কয়টা, এটা কিন্তু আমার পরীক্ষা আছে। 2 আর্টারি 1 ভেইন, এটাই আসছে, আর বেশি কিছু এখান থেকে আসেনি। ইমিডিয়েট নবজাতকের তাৎক্ষণিক যে কেয়ারটা সেটা আমাকে নিতে হবে। তা হচ্ছে বেসিক্যালি নিউবর্ন ওয়ার্ম এনভায়রনমেন্ট, উষ্ণ পরিবেশে রাখতে হবে। ড্রাই দ্য বেবি ইমিডিয়েটলি, শিশুকে দ্রুত সরানো, রিমুভ ওয়েট টাওয়েল, ভিজা টাওয়েল সরিয়ে নিতে হবে। মেনটেনের কম শিশু তাপমাত্রা মেনটেন করছে, ব্যাসের ব্রেথিং, বাচ্চা যদি শ্বাস নিতে না পারে তার ব্রেথিংয়ে সহযোগিতা করতে হবে। এটা হচ্ছে থার্মো রেগুলেশন। হিট লসে কী কী হতে পারে? কন্ডাকশন, কনভার্সন, রেডিয়েশন, ইভাপোরেশন, এই কয়েকটা ধাপে আমার হিট লস হইতে পারে। তো এখন এর বিস্তারিত বেশি কিছু নেই, আমাদের যেটা পরীক্ষায় থাকে যে
শাল দুধ জন্মের পরপরই যেটা দুধ পাওয়া যায় সেটাকে কোলোস্ট্রাম বলা হয়, ঠিক আছে, কোলোস্ট্রাম। ফার্স্ট থেকে মিল্ককে বলা হয় কোলোস্ট্রাম বলা হয়। তো কোলোস্ট্রামে আমার কি কি থাকে সেইটা বিষয়ে আমার পরীক্ষায় আসে, সেটা হচ্ছে ইমিউনোগ্লোবিউলিন, প্রোটিন, তারপরে প্রোটেক্টিভ ফুড, কয়েকটা বিষয় আমার পরীক্ষায় থাকতে পারে, বিশেষ করে ইমিউনোগ্লোবিউলিন। তো ইমিডিয়েট নিউবর্ন অ্যাসেসমেন্ট আমি কি করব, আমার আবগার স্কোর নিয়ে আমার পরীক্ষায় থাকে। আবগার স্কোরে কি দেওয়া হয়, কোন সময় দেখা হয়, এটাই আমার মেইন পয়েন্ট। আবগার স্কোরে আমি কি দেখি সেটা জানি, এবং কোনটার মেইন স্কোর কত থাকতে পারে, এটা মেইন স্কোর কি, ম্যাক্সিমাম স্কোর 10, যদি আমার 7 থেকে 10 হয় এটা কি হবে, সাধারণত ভালো, 4 থেকে 6 মডারেট ডিফিকাল্টিস থাকতে পারে, 0-3 সিভিয়ার কন্ডিশন, ঠিক আছে, জরুরি ট্রান্সপোর্টেশন প্রয়োজন। তো আমার আর একটা বিষয় আছে টাইমিং, আবগার স্কোর আমি কোন সময় দেখবো, এটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। আবগার স্কোর 1 মিনিট এবং প্লাস 5 মিনিট আফটার বার্থ, অর্থাৎ 1 মিনিটে একবার দেখবো, 5 মিনিটে একবার দেখবো, ঠিক আছে। এই কথাটাই আমার পরীক্ষায় আসে। এবং ইমিডিয়েট ম্যাটারনাল অবজারভেশন, আফটার ডেলিভারির পর আমি কি অবজারভেশন করব, এগুলো কিন্তু আমাদের থিঙ্কিং বেস কোশ্চেন। ভেজাইনাল ব্লিডিং দেখবো, ইউটেরাইন কন্ট্রাকশন দেখবো, পালস দেখবো, ব্লাড প্রেশার দেখবো, এবং জেনারেল কন্ডিশন ওভারঅল, অর্থাৎ সবগুলো আমি মিলানোর চেষ্টা করব যে আসলে তার স্বাভাবিক আছে কিনা। থিঙ্কিং বেস কোশ্চেন, অর্থাৎ একজন নার্স অ্যাজ এ মিডওয়াইফ, অ্যাজ এ নার্স, অ্যাজ এ মাদার, তো মায়ের ক্ষেত্রে সে কি করবে আফটার নর্মাল ডেলিভারি, এই ধরনের কোশ্চেন আসতে পারে থিঙ্কিং বেস। তো আমরা 2টা অধ্যায় দেখবো, আগামীকাল বাকি অধ্যায়ের অংশটুকু আমরা পড়ে নিব ইনশাআল্লাহ, তাহলে আমাদের মিডওয়াইফারির পার্টটা শেষ হয়ে যাবে। আরও 2টা অধ্যায় আছে, আমরা 2টা অধ্যায় পড়বো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। নোটটা আপনাদের দিয়ে দিব।